ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসাতে আজও বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। এর আগে মিছিল নিয়ে সচিবালয়ে যাওয়ার পথে পুলিশি বাধায় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় তারা। বিক্ষোভ কর্মসূচি থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার সচিবকে অবাঞ্ছিত ঘোষণা করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ এবং আন্দোলনের এই শহরে সামনের দিনের রাজনীতির বাস্তবতা কোন দিকে গড়াচ্ছে, এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফার্নাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন সুলতান মাহমুদ, উপবার্তা সম্পাদক আমার দেশ। সেই সঙ্গে আরো আছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব এবং নির্বাচন ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব আবু আলম শহীদ খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে বসাতে সমর্থকরা বিক্ষোভ করছেন এবং আজ বিক্ষোভ কর্মসূচি থেকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয় আসিফ মাহমুদ এবং তার সচিবকে। কোন দিকে গড়াচ্ছে সার্বিক পরিস্থিতি? না, এটা তো পুরো দেশের পরিস্থিতি তো এটা না, এটা একটা সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তো এই দক্ষিণ সিটি কর্পোরেশনের বিষয়ে ইশরাক সাহেব তো ক্যান্ডিডেট ছিলেন এবং যেটাকে বলা হয় একটা অবৈধ নির্বাচন বা কোনো নির্বাচনই নয়, সেখানে ক্যান্ডিডেট ছিলেন। উনি একটা ট্রাইব্যুনালে মামলা করেছিলেন। মামলার পরে মামলার যে আর্জি, সেই আর্জিতে কিছু পরিবর্তন এনে তারপরে আবার মামলাটা হয় এবং মামলাতে একটা রায় হয় যে ওনাকে মেয়র ডিক্লেয়ার করা হয়। তো সেটা নিয়ে নানান কথা আছে যে নির্বাচনটাই অবৈধ বা যে নির্বাচনে 10%-এর কম ভোট পড়েছে, তাই না, অনেক কম ভোট পড়েছে, বা যে নির্বাচনটা নির্বাচনই হয়নি, তো সেখানে আবার এরকম মেয়র ডিক্লেয়ার করা, এটাকে কিভাবে দেখবেন সেটা আইনজ্ঞরা ভালোভাবে বলতে পারবেন। তো ওইটা যখন ডিক্লেয়ার করা হলো তখন ওই রায়টার জন্য অপেক্ষা করলো নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন সন্ধ্যার পরে একটা গেজেট নোটিফিকেশন করে দিলেন ওনাকে সন্ধ্যার পরে এবং রাতের দিকে, অনেক রাতের দিকে, যে ইশরাক সাহেবকে মেয়র ঘোষণা করা হলো। তো এরপরে ধরেন সরকার কি করতে পারতো, যদি আপনি ওই যে আমি যেটা বললাম, যদি আপনি মনে করেন যে ওই নির্বাচন ওই পুরা সিটি কর্পোরেশন তো বাতিল হয়ে গেছে, তো ওইখানে কাউন্সিলররা নির্বাচন করছে, তাই না, তো আমরা সেটাতে পরে আসতেছি। তো এরপরে সরকার যেটা করতে পারতো, সরকার ওই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারতো, আপিলে যেতে পারতেন এবং আপিল করে এটার একটা সমাধান করতে পারতেন। সেই পথে তারা যাননি, তারা সময় ক্ষেপণ করছেন যে তারা ওনাকে যে ইয়ে করা হবে, তার যে শপথ করানো হবে, এখানে আবার একটা ক্যাচ হলো যে শপথটা করবেন দেশের প্রধান এক্সিকিউটিভ, মানে আগে প্রধানমন্ত্রী করতেন, এখন তো আমাদের প্রধান উপদেষ্টা করবেন। সো প্রধান উপদেষ্টার কাছে একটা সময় চাইতে হবে এবং সময় চেয়ে তার শপথ গ্রহণের ব্যবস্থা করতে হবে। সেটা তো এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই পথে হাঁটছেন না। তার মধ্যে দিয়ে ইশরাক সাহেবের যারা সমর্থক, তারা এই কোর্টের রায় এবং নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে তাকে তার শপথ গ্রহণ করানোর জন্য বা তাকে মেয়র ঘোষণা করার জন্য বা মেয়র পদে ওই অফিসে বসার জন্য তারা আন্দোলন করছেন এবং গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন এবং প্রায় আজকে শুনলাম 65টা তালা মারা হয়েছে, গতকালই মারা হয়েছে, আজকে তো গেট টেট বন্ধ করে দেওয়া হয়েছে। ভার্চুয়ালি গত 2 দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পুরোপুরি অচল এবং এর ক্ষতিটা কার হচ্ছে? হাজার হাজার মানুষের সেবা যেখান থেকে হয় সেখানে সেবাটা বন্ধ হয়ে গেছে এবং এটারও একটা সমাধান হতে হবে, কিন্তু সরকার কি সমাধান করবে এটা তো আমরা এখনো জানি না। আপনি যদি ধরেন, এই কথাটা একটু বলে রাখি, যে এইরকম যদি আপনি আদেশ দেন তাহলে তো ওই সেকেন্ড পজিশন যেসব কাউন্সিলর ছিল তাদের প্রত্যেকেরই বসা উচিত, কারণ সিটি কর্পোরেশন তো একটা পরিষদ, এটা তো এমন না যে এটা একজন থাকলেই চলবে। সিটি কর্পোরেশন ওটার নির্বাচন এবং অন্যান্য বিষয় নিয়ে আমার অন্য চিন্তা ভাবনা আছে, মানে আমি মনে করি যে এই ব্যবস্থার পরিবর্তন করা দরকার। এটা আইয়ুব খান সিস্টেমে চলছে, বেসিক ডেমোক্রেসি, যে একজন মেয়র নির্বাচিত হন এবং কতজন 60, 65, 70, 90 জন, মানে যেখানে যেমন সেরকম কাউন্সিলর নির্বাচন হন। তারপর দেখা যায় যেটা মেয়রই সব কিছু, 10 টাকার বিল থেকে 10 কোটি টাকা বা 100 কোটি টাকা খরচ করা বা কাউকে নিয়োগ করা, কাউকে নিয়োগ বাতিল করা, কাউকে বের করে দেওয়া, সব মেয়ররা করেন। শুধু ওইখানে একটা পরিবর্তনের কথা বলা হচ্ছে যে ওখানে পার্লামেন্টারি ডেমোক্রেসি করা যায় কিনা, সেটা একটা জায়গা। তো আপনি যদি এই আইনের থাকে আমরা আলোচনা করি যে হ্যাঁ কোর্ট একটা যথাযথ রায় দিচ্ছে, কেন কোর্টের কোনো রায় নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ অ্যাপিল যেহেতু করে নেই, অ্যাপিল যে অনেক বিষয়ে কথা হতে পারতো, তাহলে তো কাউন্সিলর যারা ছিলেন সেকেন্ড পজিশনে, ওই নির্বাচন কেমন ছিল এটা আমরা সবাই জানি, খুব অনেক আলোচনা হয়েছে, অনেক আপনারা তথ্য দিয়েছেন, সবাই মিলে আমরা বলেছি ওই নির্বাচন কোনো নির্বাচনই না। 14, 18, 24 এবং অন্যান্য যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন হচ্ছে সবগুলো নির্বাচন
হয় নাই নির্বাচন এক কথায়। তো সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে সেকেন্ড পজিশনকে যদি করতে চান তাহলে সকলকে করতে হবে। তো সেখানে সেই নির্বাচনকে কোনোভাবে বৈধতা দেওয়া হচ্ছে? অবশ্যই, তাহলে ধরে নিতে হবে যে এই নির্বাচনটা বৈধ। এখানে তো আপনার গণনার, আপনি যদি এমন হতো যে আমরা দুজন নির্বাচন করছি, আমাদের ফলাফল ঘোষণার ক্ষেত্রে কোনো ব্যর্থ হয়েছে, তো আপনি ফলাফলের ব্যাপারে আইনে যেতে পারতেন, ফলাফল পুনর্ঘোষণা হতে পারতো। তো আপনি যদি নির্বাচনটাকে যদি অবৈধ করেন তখন একটা জিনিস আলাদা, মানে অবৈধ বলেন। আর যদি এখন আপনি যেভাবে যাচ্ছেন তাতে তো ওই নির্বাচন বৈধ ছিল ধরে নিতে হবে। বাট ওই যে বৈধ হলে তো আপনি সেকেন্ড পজিশনে যত কাউন্সিলর আছে পুরো বাংলাদেশে একই কাজ করতে হবে। তাহলে পুরো বাংলাদেশের সমস্ত লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলোকে তো আমরা বাতিল করে দিয়েছে, সরকার দিয়েছে। তো এই সরকার যেহেতু পুরো বাংলাদেশে একই কাজ করেছে, তাহলে পুরো বাংলাদেশে একজন কোর্টে গেছে। এখানে আবার বাংলাদেশে খুব মজার ব্যাপার আর কি, কোর্টে যিনি যাবেন তার জন্য একটা রায় হবে, এবং ওই রায় এটা সকলের জন্য প্রযোজ্য হবে না, সকলকেই কোর্টে যেতে হবে। কেন বাবা? আপনি যদি একটা রায় হয় কোর্টে, মানে উচ্চ আদালতে যদি কোনো রায় হয় যে হ্যাঁ এই রায়টা হলো যে এইভাবে তাকে ঘোষণা করা যায়, তাহলে সেটা বাংলাদেশের সকল ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। এই রায়ের পরপরই নিশ্চয় আপনি অবগত আছেন, হিরো আলমও কিন্তু দাবি করেছে যে তার এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি কে দাবি করেছে? হিরো আলম সাহেব দাবি করতে পারেন, আমার খেয়ালে নেই, আপনি যেহেতু বললেন। আমি বলছি যে সকলেই তো এই দাবি এখন করতে পারেন, শুধু এমপি না। আমি বলছি যে লোকাল গভর্নমেন্টে যেহেতু এটা ঘটছে, দুই জায়গায় ঘটছে, চিটাগংয়ে একই জিনিসটা ঘটেছে। চিটাগংয়ে কিন্তু একজন দায়িত্ব নিয়েছেন, মেয়র, ওখানে কোনো কাউন্সিল নেই, মেয়র আছে শুধু। তো আপনি এটা যদি করতে চায়, সরকার যদি এটাকে অ্যালাউ করে, তাহলে সবখানে অ্যালাউ করতে হবে ওই রায়ের ভিত্তিতে, একটা জেনারেল সিদ্ধান্ত নিতে হবে। তো সরকার কি করবে এটা তো বোঝা যাচ্ছে না। সরকার হলো সময় ক্ষেপণ করছে হয়তো। আর যে অবাঞ্ছিত ঘোষণা, এটা নিয়ে এক লাইন বলে শেষ করি, কারণ আমরা ওনার মতামত শুনবো। এই অবাঞ্ছিত ঘোষণা টোষণা এগুলো, এই কালচারটা তো অনেক পুরানা কালচার। আপনি তালা মেরে দিবেন, কোনো কাজ হবে না, অবাঞ্ছিত ঘোষণা করবেন, তিনি যেতে পারবেন না, যিনি লোকাল গভর্নমেন্ট, তার সচিবালয়ে যে আগুন লেগেছিল এরপর থেকে উনি অফিস করেন ওখানে, উনি এবং আর কে অফিস করেন, ওখানে কিছু জায়গা আছে যেখানে অফিস করা সম্ভব। তাহলে তো একটা মানে আপনি লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিটাই বন্ধ হয়ে গেল। তো এই যে অবাঞ্ছিত ঘোষণা করা, তালা মেরে দেওয়া, এই সংস্কৃতি থেকে আমরা কিভাবে বের হতে পারি সেটার একটা পথ খুঁজে বের করতে হবে। এইটা আমি মনে করি না যে 24-এর গণ অভ্যুত্থানের পরে এইরকম আন্দোলন বা এরকম করে সবকিছু বন্ধ করে দেওয়া, রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন, এই জিনিসটা থেকে আমাদের কিভাবে বেরিয়ে আসতে পারি এটা নিয়ে ব্যাপক আলোচনা। জনাব আবু আলম শহীদ খান, সাম্প্রতিক সময় আমরা যেমনটি দেখেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যমুনা ঘেরাও কর্মসূচি পালন করেছে এনসিপির তরফ থেকে, এবং বিভিন্ন রাজনৈতিক দল সেখানে সংহতি প্রকাশ করেছে। সেই আন্দোলন কি আসলে এইভাবে দাবি আদায় করা যায়, সেই বিষয়গুলোকে উস্কে দেয় কিনা? উস্কে দেয় কিনা এটা তো বোঝাই যাবে, কেন উস্কে তো কিছুটা দিবেই। প্রথমত যমুনায় যে আন্দোলনের কথা বললেন সে ব্যাপারে যদি আমরা একটু কথা বলি, যে যমুনার যে জায়গাটা, যে ফোয়ারার কাছে, ইন্টারকন্টিনেন্টালের কাছে যে ফোয়ারার, ওখানে এনসিপি যে 9টা ট্রাক বা 10টা ট্রাক দিয়ে মঞ্চ সাজিয়ে এবং যে আন্দোলন শুরু করলো বিগত শুক্রবারে, নাকি আরও আগের শুক্রবারে, একটা শুক্রবার তো গতকাল চলে গেছে, তো এই শুক্রবারে যে আন্দোলনটা করলো এই জায়গাটাতে 144 জারি করা ছিল, এবং আমাদের যে পুলিশ নিষেধাজ্ঞা ছিল। তা আপনি কি করলেন? নিষেধাজ্ঞা আছে, তারপরে আপনি ওখানে মঞ্চ করতে দিলেন এবং আন্দোলন করতে দিলেন। তারপর তাদেরকে আবার সন্ধ্যার দিকে তারা শাহবাগে চলে গেলেন। শাহবাগ থেকে আবার তার একদিন, ওদিন আপনার সাথে ছিলাম, যেদিন ওখানে ইন্টারকন্টিনেন্টালের সামনে ওনারা বসছিলেন, মানে আন্দোলন করছিলেন এবং উপদেষ্টা পরিষদের মিটিং চলছিল। তো আপনি এই যে আন্দোলন, এই আন্দোলন নিয়ে নানান কথা আছে। হ্যাঁ, তারা শান্তিপূর্ণভাবে সেখানে আন্দোলন করতে পারলে আমরা কিন্তু দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমি ওখানে আসছিলাম, তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে উস্কানি দেয় কিনা, আমি উস্কানি শব্দটা ব্যবহার করতে চাই না, যে এই আন্দোলনের ফলে অন্যরাও উৎসাহিত হতে পারেন যদি আমরা আরেকটু ডেমোক্রেটিক্যালি দেখার চেষ্টা করি। তো উৎসাহিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারাও তাদের অনেক দিন ধরে আন্দোলন করছে, তাদের নানান অসুবিধা আছে এবং তাদের দাবি দেওয়া নিয়েও কিন্তু আলোচনা হওয়া দরকার ছিল, এবং আমরা আলোচনা কিন্তু করতে পারলাম না। তারা আসলেন, তখন তাদের সাথে কী ব্যাপারে, এদেরকে দেওয়া হলো ঠান্ডা পানির বোতল, এদেরকে খাবার, এবং এদেরকে কোনো বাধা দেওয়া হলো না, ওদের উপরে লাঠিচার্জ হলো এবং শিক্ষকরা আহত হলেন এবং অনেক কিছু ঘটে গেল। আমাদের একজন উপদেষ্টার দিকে বোতল নিক্ষেপ করা হলো, সেটার পরে আমরা দেখলাম সেই নিক্ষেপকারীকে ডিবি ধরেছিল। তারপরে উনি আবার সেই উপদেষ্টার সাথে ছবি তুলেছেন এবং তিনি অভিভাবকের কাছে চলে গেছেন। তো একই যাত্রায় দুই ফল হবে কেন? আপনি নিয়ম তো সবার জন্য এক হতে হবে, সুতরাং এটাতে উৎসাহিত হবে মানুষ, উৎসাহিত হয়ে ওই কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে।
তো আপনি যদি যেটা প্রজ্ঞাপন করবেন বা যেটা আপনি আইনানুগ বাধা যেটা দিতে চান সেটা সকলের জন্য ঠিকভাবে দিতে হবে। এবং ওই আন্দোলনে শাহবাগে তো স্লোগান হয়েছে, কার কার দেশ, গোলাম আজমের বাংলাদেশ, মতি নিজামীর বাংলাদেশে অমুকের ঠাঁই নেই, একটা দুইটা ধরো জবাই করো, এরকম স্লোগান উঠেছে। আবার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা যখন জাতীয় সঙ্গীত গাচ্ছিলেন তখন বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এগুলো সব ভিডিও রেকর্ড আছে। সুতরাং এই প্রত্যেকটা জিনিসই আপনাকে আলোচনা করতে হবে এবং প্রত্যেকটা জিনিসের ব্যাপারে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের প্রধান হচ্ছেন একজন নোবেল লরেট, যাকে আমরা সবাই ভালোবাসি শ্রদ্ধা করি, যার সারা পৃথিবীতে যার খুবই সুনাম আছে, তো তার কাছে নিশ্চয়ই এগুলো পৌঁছছে। আমি এটা মনে করি না যে তার কাছে পৌঁছে নেই, তার কাছে এগুলো পৌঁছে যাচ্ছে এবং এরপরে যে ব্যবস্থা নেওয়ার বিষয় সেটা কিন্তু নেওয়া হয়নি। আপনি পরিসংখ্যানটা আপনার সামনে তুলে ধরি আবু আলম শহীদ খান, আমরা গত 8 মাসে দেখেছি 260টির অধিক আন্দোলন হয়েছে এবং আমরা বরাবরই দেখি যে আন্দোলন যে কোনো সংগঠন জানাতেই পারে, দাবি দেওয়া জানাতেই পারে, কিন্তু সড়ক অবরোধের মতো ঘটনা আমরা কেন দেখি? কেন জনদুর্ভোগ তৈরি করা হয়? না, এগুলো নিয়ে তো আমরা অনেকদিন ধরে কথা বলছি। আবার কোনো সময় রাজনীতিবিদরা বা আমাদের নাগরিকরা বলবেন যে আমার তো একটা অধিকার, গণতান্ত্রিক অধিকার, তো এটা নিয়ে তো আগেও কথা হচ্ছে, যেমন হরতাল একটা গণতান্ত্রিক অধিকার কিনা, এটা নিয়েও অনেক আলাপ আলোচনা হয়েছে। সড়কে আপনি আন্দোলন করবেন কিনা এবং সড়ক অবরোধ করে যে মানুষের এত দুর্ভোগ হয় সেটা তো সবাই বুঝতে পারেন, তারপরে কিন্তু সবাই সড়ক অবরোধই করেন। কেন? ওইখানে মজা যে ওইটা করতে পারলে আপনাকে সরকারকে কিছুটা নাস্তানাবুদ করা যাবে। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব দাবি মেনে নিলেন, তাহলে 3 দিন লাগলো কেন আপনার? তো 3 দিন, এই যে ওটাও আরেকটা উৎসাহিত, যেহেতু আপনি জিজ্ঞাসা করছিলেন যে আন্দোলন করলে কি হয়, তো আপনি সব দাবি মেনেছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলো কিন্তু আলোচনার দাবি রাখে। আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা দাবি আছে যে তাদেরকে আবাসিক ভাতা দিতে হবে যতদিন পর্যন্ত হোস্টেল হয়। আচ্ছা, তো আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাইকে কি আমরা হোস্টেল দিতে পারছি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবাই হোস্টেলে থাকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবাই হোস্টেলে থাকে, তাহলে তো সমস্ত পাবলিক ইউনিভার্সিটি এখন আন্দোলন করতে পারে। অথবা আপনি যদি এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য করেন তাহলে সরকারকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা বাইরে থাকে তাদেরকে এই আবাসিক ভাতা দিতে হবে। আপনি কতটুকু দিবেন আমি জানি না। তো এই দাবি দাওয়া নিয়ে তো আলোচনা হওয়া উচিত ছিল, আলোচনাই করলাম না আমরা। আলোচনা না করে আমরা তাদেরকে বাধা দিলাম, তাদের সাথে সংঘর্ষ হলো, শিক্ষকরাও নিপীড়িত হলেন, ছাত্ররা নিপীড়িত হলো, বোতল ছোড়ার ঘটলো এবং নানান স্লোগান হলো এবং তারপর আমরা বললাম যে ওদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, এখন আলোচনা করা হবে। তো এই যে এইসব করলে সরকার যখন এই ধরনের সিদ্ধান্তহীনতা বা সিদ্ধান্তহীনতার সিদ্ধান্তে থাকে তখন কিন্তু কোনো কিছু চূড়ান্তভাবে মোকাবিলা করা বা চূড়ান্তভাবে এটা নিষ্পত্তি করা খুব কঠিন। ধন্যবাদ জানাচ্ছি জনাব আবু আলম শহীদ খান। সুলতান মাহমুদ, আমরা যেমনটি জানি যে ইশরাক হোসেনের ইস্যুতে আদালতের রায় আছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকেও গেজেট প্রকাশ করা হয়েছে। সরকার কি দ্বিধাদ্বন্দ্বে আছে এই বিষয়টি নিয়ে, নাকি এখানে কোনো রাজনৈতিক কারণ আছে? ধন্যবাদ। আবু আলম শহীদ খান ভাই যেটা এতক্ষণ বললেন সেখান থেকে যদি আমি একটু বিশ্লেষণ করি, ওনার কোনো জায়গার সাথে আমার একটু দ্বিমত আছে। তারপরে যে কথাগুলো বলবার দরকার সেটি হলো যে দেখেন যে 14, 18, 24-এর নির্বাচন আদৌ হয়েছে কিনা, সেগুলো আদৌ নির্বাচন কিনা, সেখানে আদৌ ভোট হয়েছে কিনা, আমরা 24-এর সরকার কি আমরা সরকারের সকল সিদ্ধান্ত কি ফেলে দিতে পেরেছি? কোনো সিদ্ধান্ত কি সরকারের যে পরিচালনা করেছে মন্ত্রী পরিষদ তাদেরকে অস্বীকার করতে পেরেছি? 18-র ইলেকশন কি আমরা কি অস্বীকার করতে পেরেছি? 24-এ যদি এই আন্দোলন, এই গণ অভ্যুত্থান, এই গণবিপ্লব, ছাত্র বিপ্লব যদি না হতো তাহলে সেই নির্বাচনকে কি আমরা অস্বীকার করতে পারতাম না। তো যে ইলেকশনে যারা পার্টিসিপেট করেছে, যে নীতিতে শহীদ ভাই যেটা বললেন যে এর আগে কিন্তু চট্টগ্রামে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে মেয়র হিসেবে এবং তিনি সেকেন্ড হয়েছিলেন বড় দলের প্রার্থী হিসেবে এবং তিনিও মামলা করেছেন, তারই প্রেক্ষিতে তাকেও সেখানটাতে মেয়র দায়িত্ব দেয়া হয়েছে। আবার ঢাকায় ইশরাক হোসেনকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, ল মিনিস্ট্রির কাছে যখন এটির জন্য ভ্যাটিংয়ে গেছে, ল মিনিস্ট্রি বলেছে এটি নির্বাচন কমিশনের এখতিয়ার। নির্বাচন কমিশন আদালতের সিদ্ধান্তের প্রেক্ষিতে যখন নির্বাচন কমিশন দিয়েছে তখন আবার দেখলাম ল মিনিস্ট্রির যিনি অ্যাডভাইজার ছিলেন বা আছেন তিনি নড়ে চড়ে বসলেন। এবং এই যে আমি বলবো এটি টালবাহানা কেন? সরকারের ভেতরে সিদ্ধান্তহীনতায় ভুগছে সরকার। কি করতে চায়, কি করা উচিত নয়, এরকম একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।
এটি শুধুমাত্র ইশরাক হোসেনের সিটি কর্পোরেশনে বসার না বসার কেন্দ্র না, টোটাল দেশেই কিন্তু সর্বক্ষেত্রে একটি টালমাটাল অবস্থা বিরাজ করছে। আপনি 24-এর যে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লব যে উদ্দেশ্য করে হয়েছিল সেটি কি বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছিল। সেই বৈষম্য তো এখন সব জায়গায় আবার দৃশ্যমান। আপনি সেই বৈষম্য নিয়েই এখন যত আন্দোলন হচ্ছে সবই বৈষম্য। আপনি বলছিলেন যে গত 8 মাসে 260টা আন্দোলন হয়েছে, 260 আন্দোলন হয়েছে। জুলাই বিপ্লবের পর থেকে তো বাংলাদেশ, বিশেষ করে ঢাকা তো আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে। আন্দোলন করলেই যখন যা কিছু অ্যাচিভ করা যায় তখন কেন আন্দোলন হবে না? আজকে যেটি উনি বলছিলেন যে যখন সেন্সিটিভ জায়গা, যেখানে 144 দ্বারা দাঁড়ি করা আছে, সেখানে পুলিশ কোনো অ্যাকশনে গেল না, সরকারের পক্ষ থেকে সকল আয়োজন করে দেওয়া হলো। আমি সরকারের পক্ষ থেকে বলবো, বাধা যখনই দেয়া না হয়েছে তখনই সরকার সেটিকে ওয়েলকাম করেছে, সেটি বলতে হবে। সেটি করে দেওয়া হলো, যেটা শহীদ ভাই বলছিলেন, ওদেরকে দেওয়া হলো ঠান্ডা পানি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে দেওয়া হলো গরম পানি, জলকামান ছোড়া হলো, তাদেরকে লাঠিচার্জ করা হলো। এই যে তাদের দাবিগুলো আদৌ যৌক্তিক কিনা সেটি আলোচনার টেবিলে বসে একটি জায়গায়, আপনি নিশ্চয়ই জানেন, যখন মামলা করা হয় তখন বাড়িয়ে মামলা করা হয়, যে অভিযোগ তার চেয়ে কয়েক গুণ। থানায় যখন যাওয়া হয় তো টাকা চুরি বা লুটের মামলা বা ডাকাতির মামলা, সেখানটা থেকেও বাড়িয়ে সবসময় করা হয়, এটি রেওয়াজ হয়েছে। তো দাবির ক্ষেত্রেও যারা জানে যে দাবি আদায় কিভাবে করতে হয়, তারা একটা দাবির সাথে আরও 3টা দাবি জুড়ে দেয়, যে 3টা দিলে একটা তো পাবো। তো এখন কি হলো, কোনো আলোচনা ছাড়া আপনি শেষ মুহূর্তে ইউজিসির চেয়ারম্যান গিয়ে সেখানে পানি খাইয়ে তাদের সব দাবি মেনে নিলেন। কোন দাবি মেনে নিলেন? এই দাবির মধ্য দিয়ে কিন্তু আপনি আরও দাবির পথ সুগম করে দিলেন। আজকে সারা দেশে যে পরিস্থিতি, সামাল দেওয়া কিন্তু কঠিন হয়ে যাবে এই সরকারের পক্ষে। আরেকটি জায়গায় আপনি বলেন যে ঢাকা সিটি কর্পোরেশন, যেটা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে, একইভাবে খুলনা সিটি কর্পোরেশনের নজরুল ইসলাম মঞ্জু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের যে মেয়র ছিলেন তালুকদার আব্দুল খালেক, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন। উনি হেরে গিয়ে মামলা করেছিলেন, উনি সেই মামলার পথে হাঁটছেন। ইশরাক হোসেন মামলা করেছেন, সেই মামলার পথে হাঁটছেন। শহীদ ভাইয়ের সাথে আমি যে জায়গাটাতে দ্বিমত করতে চাই সেটি হচ্ছে, যে ইস্যুটি চলমান, মামলা যেটা করেছে, সেই মামলার তো একটা বেজ আছে। সে মামলা করেছিল যে আমি হেরে যাই নাই, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, আমাকে ইলেকশন করতে দেওয়া হয় নাই, বা আমার রেজাল্ট কারচুপি করা হয়েছে। সেই মামলার সুরাহ হচ্ছে, আদালত থেকে মামলার রায় দেওয়া হচ্ছে, তার ভিত্তিতে যারা অ্যাপিলই করেন নাই, ইটস এ লং প্রসেস, আবার অ্যাপিল করতে লাগবে। যেটি উনি বললেন যে যারা কাউন্সিলর, তাদের ক্ষেত্রে তারাও তো মামলা যারা করেছে তারা আসবে সেই পথে, যদি শর্ট টাইম সমাধানের পথে সরকার এগুতে চায়, যেখানে যেখানে সেটেল করা যায় সেই সেটেলের পথে সরকারকে এগুতে লাগবে। আর যারা, উনি সিটি কর্পোরেশনের ক্ষমতার ভারসাম্যের কথা বলছিলেন, যে ক্ষমতা সবাই ইলেকশন করে আসে, মেয়র একজন সকল কর্তৃত্ব, নেতৃত্ব, দায়িত্ব, বিতরণ, অর্থ সরবরাহ সব কিছু একজন করেন। তো এটি তো নতুন নয়। সরকারের শীর্ষ পর্যায় থেকে শেষ পর্যন্ত স্থানীয় সরকারের সব জায়গাতে তো একই ব্যবস্থা বহাল আছে। উনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, মাননীয় সচিবের দায়িত্বে ছিলেন। উনি আমার চেয়ে আরও ভেতরকার খবরগুলো উনি আরও বেশি জানেন, পলিসি মেকিংয়ে উনি ছিলেন। তো সেই ক্ষেত্রে এই বৈষম্য যেটা চোখে তাৎক্ষণিকভাবে, রাজনৈতিক কারণ দেখছেন কিনা কোনটাতে? ইশরাক হোসেনের মেয়র পদে শপথ না, রাজনৈতিক কারণ বলতে ইশরাক হোসেন এখন যেটি আদালত থেকে এসছে, নির্বাচন কমিশন থেকে এসছে, এখন রাজনৈতিক তরফ থেকে যেহেতু রায়ের বিরুদ্ধে এখনো কোনো আপিল করা হয়নি, আইনি কোনো বাধা তো নেই। না, আইনি কোনো বাধা নেই। এবং রাজনৈতিক কারণ দেখেন, এখন যে সরকার আছে সেই সরকার রাজনৈতিক সরকার না। আমরা সবসময় যারা সরকারে দায়িত্বে থাকে তাদেরকে বলি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে এই দায়িত্ব দিচ্ছে না, কিন্তু এখনকার সরকার তো রাজনৈতিক সরকার না। এখানটাতে প্রকাশ্যে ইশরাক হোসেনের বিরুদ্ধে জামায়াত ইসলামী, এনসিপি বা আদার্স কোনো দল এখন পর্যন্ত কেউ বলে নাই যে না, তাকে দায়িত্ব দেওয়া যাবে না। অতএব রাজনৈতিক বিরোধের আমি কোনো কিছু এখানটাতে দেখছি না। যেটি আছে, আমি এর আগেও বহুবার বলেছি, সরকারের ভেতর থেকে বা দেশের ভেতর থেকে বা কোনো বাহিনীর ভেতর থেকে বা দেশের বাইরে থেকে যে ধরনের নানান রকম কলকাঠি নাড়া হচ্ছে, দেশের অভ্যন্তরকে
উত্তপ্ত আগ্নেয়গিরির লাভায় পরিণত করবার আরেকটি অপতৎপরতা কিন্তু বিভিন্নমুখী চলছে। তারই অংশ হতে পারে এটিও একটি। কারণ ইশারাক হোসেন খুব জনপ্রিয় নেতা, তরুণদের খুব পছন্দের, এবং ঢাকা সিটি কর্পোরেশনে তার বাবা বারবার মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন, তারই সন্তান, এবং ক্লিন ইমেজ হিসেবে একজন তরুণের যত রকম পজিটিভ যা কিছু থাকার দরকার ইয়াংদের কাছে রাজনৈতিক মতাদর্শ বাদ দিয়ে তার প্রতি সেই সমর্থন কিন্তু আমরা দেখি বিভিন্ন সময়। সেক্ষেত্রে আমি তো কোনো দিক থেকে কোনো পক্ষ থেকেই বাধা দেখছি না, না আইনি বাধা দেখছি, না নির্বাচন কমিশনের কোনো বাধা দেখছি, না রাজনৈতিক কোনো বাধা দেখছি। এখানটাতে শুধুমাত্র সরকারের সদিচ্ছা কেন ঘাটতি এখানটাতে, সেটি খুব বিস্ময়কর। সরকারের সদিচ্ছার অভাব দেখছে নাকি সমন্বয়হীনতা রয়েছে ভেতরে? আমি সেটি তো বললাম। সেই আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। সামনের রাজনীতি পরিস্থিতিকে এই শিরোনামে চলছে আজকের আলোচনা। ফিরছি অতিথিদের কাছে। জনাব সুলতান মাহমুদ, যে আলোচনায় আমরা ছিলাম, এই যে সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলোতে আমরা দেখছি, ম্যাক্সিমাম বিষয়গুলোতে আমরা দেখছি যে কোনো এক ধরনের সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে। আপনিও কি এমনটি লক্ষ্য করেন কিনা? না, দেখেন, সমন্বয়হীনতা তো আমি যেটি একটু আগেই বলছিলাম যে সর্বত্র কিন্তু সমন্বয়হীনতার সাথে হলো সিদ্ধান্তহীনতা। একটি হচ্ছে সিদ্ধান্তহীনতা, আরেকটি সমন্বয়হীনতা, দুটি মিলে একাকার হয়ে গেছে প্রত্যেকটি সিদ্ধান্ত, প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে। আর আমি এর আগেও বহুবার বলেছি, এখনও বলছি, সরকারের ভেতর থেকে, সরকার যারা বিভিন্ন জায়গায় দায়িত্বে আছেন, সেটি সরকারের যারা প্রশাসন যন্ত্র আছে, আইন শৃঙ্খলা রক্ষায় যারা আছেন, এবং উপদেষ্টা পরিষদে যারা আছেন, আমার কাছে কেন যেন মনে হয় বিভিন্ন সময় এই প্রশ্নটি তৈরি হচ্ছে যে তাহলে কি এই ঘটনাগুলো ভেতর থেকে ইনভাইট করা হচ্ছে কিনা। কারণ ভেতর থেকে যদি ইনভাইট না করা হয়, আপনি খুব সাধারণ বিবেচনায় যদি আপনি বলেন, এই সরকার প্রধানকে এবং এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে যারা, তারা সব জুলাই বিপ্লবের সম্মুখ সারির বা ছাত্র জনতা, আপামর জনসাধারণ। প্রধান উপদেষ্টা এয়ারপোর্টে নেমে বললেন তাকে নিয়োগ দিয়েছে, তার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা। তো সেই ছাত্ররা আপনাকে যখন ক্ষমতায় বসালো, সরকার গঠন করে দিল, এরপর সেই ছাত্রদের কেন আন্দোলন করতে হচ্ছে? আপনাকে যারা বা এই সরকারকে যারা ক্ষমতায় বসালো, আজকে তাদেরকে কেন রাজপথে আন্দোলন করতে হচ্ছে? তাদেরকে কেন আপনার অফিস ঘেরাও করে আন্দোলন করতে হচ্ছে? তাহলে কি হলো? দাবিটি ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার। কোটা আন্দোলন থেকে এই আন্দোলনের সূত্রপাত হয়েছে। যাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, ফ্যাসিবাদ বলেন, আওয়ামী ফ্যাসিবাদ বলেন, বা ভারতীয় হ্যাজিমনির কথা বলেন, ইন্ডিয়ান হ্যাজিমনি আমরা যেটা বলি, সব তো বিদায় হয়েছে। তাহলে এখন কেন এটি হলো একটি সিদ্ধান্ত সরকারের, একটি ভুল সিদ্ধান্ত বা একটি অপরিপক্ক সিদ্ধান্ত বা একটি সুচিন্তিত সিদ্ধান্তের অভাবে আরও অনেকগুলো আন্দোলনের পথ খুলে দিচ্ছে। যে কথাটি শহীদ ভাই একটু আগে বলছিলেন যে আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব দাবিগুলো কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া যখনই আপনি ওপেন করে দিলেন, মেনে নিলেন, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু আবাসিক ইউনিভার্সিটি না। এটি ছোট্ট একটি রাজধানীর ভিতরে একটি কলেজকে গেজেট নোটিফিকেশনের আইনের মাধ্যমে সেটিকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়েছে। আজ আমরা যেমনটি দেখলাম যে 7 কলেজের শিক্ষার্থীরা আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। ওই যে আমি যেটি বলছিলাম, এবং তারা যেমনটি বলছে রাজপথে এবার মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে তারা। চিফ অ্যাডভাইজারের অফিস যখন ঘেরাও করে সুফল পাওয়া যায়, তাহলে মন্ত্রণালয় ঘেরাও করতে সমস্যা কোথায়? আপনার রাজপথের আন্দোলন যেটি করেছে জুলাই বিপ্লবের যারা ছিলেন, তারা রাজপথ আন্দোলন করেই তো তারা তাদের লক্ষ্যে পৌঁছেছেন। তো এখন রাজপথ, এখন পর্যন্ত আগে দেখতাম যে পুলিশ ডিএমপি কমিশনার বলতো বা সিটি কর্পোরেশন বলতো যে রাস্তা অবরোধ করলে জনগণের যাতায়াতে বা জনগণের সুবিধায় বিঘ্ন ঘটালে সেটি আইনের ব্যত্যয়, এবং আইনের ব্যত্যয় হলে আইনি পদক্ষেপ নেবে সরকারের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের পক্ষ থেকে সেটি বলা হতো। এখন সেটি কোথায়? আজকে এতদিন পর আপনি ছাত্রদের উপরে লাঠিচার্জ করলেন,
যে ছাত্ররা, এই ছাত্রদের ভিতর থেকেই তো আপনাকে সরকারে বসাবার জন্য তারাই আন্দোলন করেছে, তাদেরই একটি বড় অংশ। এই শিক্ষকরা সেখানে সামিল হয়েছে। জুলাই বিপ্লবে শিক্ষকদের কোন বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি স্টেট ওন বিশ্ববিদ্যালয়, যেটা আমরা রাষ্ট্রায়ত্ত বিশ্ববিদ্যালয় বলি, সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, অনেক শিক্ষক, সব শিক্ষক আমি বলবো না, অনেক শিক্ষক সামিল হয়েছিলেন। আজকে আবার এমন কেন 8 মাস গড়াতে না গড়াতেই কেন আবার এই পরিস্থিতি তৈরি হচ্ছে? এর একটি মাত্র কারণ, তার কারণটি হলো বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ, আজও পর্যন্ত যে বাংলাদেশ, সেই বাংলাদেশের এই সব মানুষের স্বার্থ দেখবার একটি মাত্র জায়গা, মানুষের আস্থার জায়গা, ভরসার জায়গা, সেটি হলো নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার যতদিন পর্যন্ত এই দেশে প্রতিষ্ঠিত না হবে, ভোটের মাধ্যমে সরকার যতক্ষণ না হবে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যে আকার সরকারের, এই সরকার দ্বারা সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর বিস্তর অভিযোগ রয়েছে এবং নির্বাচন নিয়ে এখনো ধোঁয়াশা কাটছে না রাজনৈতিক অঙ্গনে। সে আলোচনায় ফিরতে চেয়ে পরবর্তী অংশে ধন্যবাদ জানাচ্ছি জনাব সুলতান মাহমুদ। আবু আলম শহীদ খান, নিশ্চয় আপনি অবগত আছেন যে সরকারি কর্মচারীদের পদ পদবি, বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ। আমরা যেমনটি জানতে পারলাম যে 30টি দপ্তর চায় সচিবালয়ের মতো সুবিধা। সরকারের তরফ থেকে বলা হচ্ছে অভিন্ন নিয়োগ বিধি, কিন্তু অভিন্ন নিয়োগ বিধিতে জটিলতার আশঙ্কা বিশেষজ্ঞদের। সমন্বয় কিভাবে হবে? এগুলো মানে অনেক আলোচনার বিষয় আছে। যদি অভিন্ন নিয়োগ বিধি করতে হয়, অভিন্ন নিয়োগ বিধি হবে। কেন, আপনি যদি কর্পোরেশন করেন বা বিভিন্ন দপ্তর করেন, দপ্তরে তো অভিন্ন নিয়োগ বিধিই থাকা উচিত। কেন, প্রত্যেক দপ্তরে পৃথক পৃথক যখন নিয়োগ বিধি বা সুবিধাদি থাকে, তখনই এই যে একজন আরেকজনের সাথে তুলনা করে, সে কারণে অভিন্ন নিয়োগ বিধি একটা ইম্পর্টেন্ট এজেন্ডা এবং আলোচনা করে এটা ঠিক করতে হবে। আর সুবিধা সরকারি কর্মচারী চাইতেই পারেন, তারা যেহেতু সরকারের কাজ করেন, তাদের যে বেতন কাঠামো, ভাতা এবং অন্যদের সাথে তুলনীয় ক্ষেত্রে যদি তাদের মধ্যে বৈষম্য থাকে, তারা সেই বৈষম্য বিলোপের জন্য তারা এই দাবিটা করতে পারেন। কিন্তু যেটা আগে বলেছি, মানে প্রত্যেককে, আমাদের দেশের প্রতিটা অংশের মানুষের, বা সরকারি কর্মচারী বলেন, অন্য কর্মচারী বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, সাংবাদিক বলেন, প্রত্যেকেরই বিভিন্ন বিভিন্ন তাদের দাবি দেওয়া থাকতেই পারে এবং কথা থাকতে পারে। কথাগুলো শুনতে হবে, শুনে এটার সমাধান বের করতে হবে। এখন একটা ভালো জিনিস যে কথা শোনা হচ্ছে, যে এটা ঠিক যে রাজনৈতিক সরকার থাকলে কথা মানে তারা ভালোভাবে এটা হ্যান্ডেল করতে পারতো, এটা একটা জায়গা। বাট আমাদের দেশে তো একটা রাজনৈতিক সরকার ছিল 15 বছর, তখন হ্যান্ডেল কিন্তু অন্যরকম হ্যান্ডেলও হইতে পারে। যে রাজনৈতিক সরকার থাকলে আজকে দেখা যেত যে ওখানে যে রাজনৈতিক দল আছে, তাদের ছাত্র সংগঠন আছে, ওরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটের মধ্যেই তাদেরকে আর বের হতে দিত না। তো সেরকম ঘটনা তো ঘটে। সো অনেক জায়গায় কিন্তু অনেক কিছু করার বিষয় আছে। যেমন আজকে অনেকেই আন্দোলন করতে পারতেছেন, 7 কলেজ বাইরে আসতে পারতেছে, একসময় বাইরে আসতে পারবেন না, ওই কলেজের ভিতরেই মারামারি শুরু হয়ে যাবে। আমরা দেখছি না বিশ্ববিদ্যালয়গুলো কাদের দখলে ছিল কতদিন। এখনও বিশ্ববিদ্যালয় বা আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, ওখানেও কি চলছে এটাও তো আমরা এখন লক্ষ্য করতে পারছি। বলতে পারে না কেউ, বাট লক্ষ্য করে, কারণ কিছু তো হচ্ছেই। এই ঘটনাগুলো দিয়ে আপনি রাজনৈতিক যে একটা নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার, সেই সরকার আসার আগেও আমাদের একটা ফয়সলা করতে হবে। ওই যে নতুন বন্দোবস্ত, রাজনৈতিক বন্দোবস্ত, এসব কথা বলা হয়, তো এখানে একটা ফয়সলা করতে হবে যে ওই রকম ঘটনা যেন না হয়। আমরা যেন আর আবরারের মতো ঘটনা না ঘটে, আমাদের যেন বিশ্বজিতের মতো ঘটনা না ঘটে। আমাদের যেন কেউ যদি তার দাবি জানাতে চায়, তাকে যতদূর পর্যন্ত সরকার অ্যালাউ করবে, মানে রাষ্ট্র যারা চালাবেন তারা অ্যালাউ করবেন, পুলিশ এবং আমাদের যে আইন আছে, আইন তো আছেই। ঢাকা শহরে আপনি রাস্তা বন্ধ করতে পারবেন, এটা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সে পুরোপুরি একদম আপনার সংসদে পাশ করা আইন। সুতরাং তারা যে কোনো সময় এটা প্রয়োগ করতে পারে। কেন প্রয়োগ করছেন না, কী কারণে প্রয়োগ করছেন না, এটা তাদের সাথে আলোচনা করতে হবে। ওখানেও একটা জিনিস হতে পারে যে একটা সিদ্ধান্তহীনতা আছে, যে ওই যে যেটা বলা হলো যে ছাত্রদের এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে, সুতরাং তারা এখন ছাত্রদের কোনো গ্রুপকে বা ছাত্রদের উপরে লাঠিচার্জ বা ছাত্রদেরকে বাধা দেওয়া এটা করতে চান না। এবং এটা কিন্তু প্রথম দিকে একেবারে মাচ্ছান্যের মতো হয়ে গেছিলো, তখনই আপনার ব্যবস্থা নেওয়া উচিত ছিল এবং ব্যবস্থা নেওয়াটা জরুরি ছিল। আমরা তখন নিতে পারি নাই, এখন 9 মাস পরে এসেও কিন্তু নিতে পারছি না। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে এই ঢাকা থেকে 4টা কলেজের ছাত্ররা যে আপনার ইয়েতে যাত্রাবাড়ি শনি রাখার দিকে একটা কলেজ তছনছ করে দিয়ে আসছে, এবং ঘোষণা দিয়ে সানডে, মানডে, টিউসডে এরকম ঘোষণা দিয়ে। তখন আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিলেন, অবশ্যই
তাদের একটা শকের মধ্যে ছিলেন, বাট তখনই আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিকমতো নেতৃত্ব দিতে পারিনি এবং এখনও নেতৃত্ব দিতে পারছি না। আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি এখন কিভাবে নেতৃত্ব দেবেন? আপনি আইন শৃঙ্খলা, ঢাকার কমিশনার অফিস তো আমাদের উপদেষ্টা অফিসের সাথে, সুতরাং ঢাকার পুলিশ কমিশনার হলো ঢাকার আইন শৃঙ্খলার, পুলিশের যে আইন শৃঙ্খলা তার নিয়ন্ত্রণে আছেন। তো উনার অফিস থেকে যখন আপনি উনার কাছে অর্ডার যাবে বা উনাদের কাছে মেসেজ যাবে, এনসিপি যদি একেবারে যমুনা পর্যন্ত আসে অথবা ওখানে এসে মঞ্চ করে, বাধা দেওয়া যাবে না। আবার 3 দিনের মধ্যে নতুন নির্দেশ, জগন্নাথ হলের যারা আসছে ওদেরকে পিটায় সরাই দাও। এটা কি মনে করেন আপনি যে এটা আমরা যে দায়ী করি, এখন পুলিশ অফিসারের দায়ী, অমুক দায়ী, এই সরকারি কর্মচারী দায়ী? আপনার কোনো এসি ডিসি পুলিশ কমিশনের সাধ্য আছে এরকম একটা যে ইয়ার উপরে, আন্দোলনের উপরে লাঠিচার্জ করবে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করবে, শিক্ষকরা ইয়া হবে? নিশ্চয়ই এখানে অর্ডার ছিল। তো এই অর্ডারটা কে দিচ্ছেন? আমরা তো তাকে খুঁজি না, আমরা শুধু খুঁজি ওই যে কেষ্ট বেটাই চোর। আমরা এখন পুলিশের উপরে ক্ষিপ্ত যে তুমি পুলিশ, তুমি কেন এটা করলা? কিন্তু পুলিশকে নিশ্চয়ই, আমি একদম শিওর, যেহেতু আমি সরকারে কাজ করেছি, আমি এটা নিশ্চিতভাবে আপনাকে বলতে চাই, এনসিপি এবং তার সাথে যখন জামাত এবং ইসলামী দলগুলা প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে যে আন্দোলন করছে, তখন তাদেরকে সহায়তা করার জন্য বলা হয়েছে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে লং মার্চ করে এসছে, তখন তাদেরকে ডিসপার্স করার জন্য বলা হয়েছে, ছত্রভঙ্গ করার জন্য বলা হয়েছে। সুতরাং পুলিশকে পুলিশের মতো কাজ করছে। এখন তাহলে এই পুলিশ আপনি কিভাবে, তারা কনফিউজ থাকবে না? যে আপনি একজনের জন্য বলবেন যে আইন প্রয়োগ করো, আরেকজনে বলবেন যে না, আইন প্রয়োগ করার দরকার নেই, তাদেরকে শরবত খাওয়াও। এটা হবে না তো। তো আপনাকে এই সরকারকে তার সিদ্ধান্ত, কঠোর সিদ্ধান্ত বলেন, নরম সিদ্ধান্ত বলেন, যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত নিয়ে সরকারকে অবশ্যই সেই সিদ্ধান্ত কার্য করার জন্য একরকম থাকতে হবে, 2 রকম না। আপনি ডাবল স্ট্যান্ডার্ড করতে পারবেন না। একজনের জন্য এক নিয়ম, আরেকজনের জন্য আরেক নিয়ম, এটা করতে পারবেন না। এটা করলেই কিন্তু আপনি মবটাকে কন্ট্রোল করতে পারবেন না। মবের ব্যাপারে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা 1 মাস আগে বোধহয় সম্ভবত বলেছিলেন, অনেক মব দেখা হয়েছে, এখন আর কোনো মবটাও হবে না। সম্প্রতি কিন্তু তথ্য উপদেষ্টাও জানিয়েছে যে চল চল যমুনায় যাই ধরনের আসলে আর কোনো মুভমেন্ট বরদাস্ত করা হবে না। মানে তাহলে ওই পর্যন্ত বরদাস্ত আমরা করেছিলাম, ওই যে একটু আগে কথা বললেন না, তাহলে কি এটা কি পাতানো খেলা ছিল কিনা? যে আপনি একটা সিদ্ধান্ত নেবেন, এই সিদ্ধান্তের পক্ষে আপনাকে জনসমর্থন দেখাতে হবে। তা আপনার জনসমর্থনটা কি? আপনার জনসমর্থন হচ্ছে এনসিপি, জামাতে ইসলাম, হিজবুত তাহির যে সংগঠন, তাদের কেউ কেউ নাকি গিয়েছিলেন, এটা নিষিদ্ধ সংগঠন। এখন তো ঢাকার যে দক্ষিণের প্রশাসক আছেন, তার নামও কি গোয়েন্দা রিপোর্ট কি বের হয়েছে দেখলাম। তো এখন এবং যে যারা শাপলা চত্বরে ছিলেন তারা গেলেন। বিএনপি তো জানি এখানে বড় একটা রাজনৈতিক দল, তারা অংশগ্রহণ করেনি, অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। তো আপনি এটার ভিত্তিতে কি সিদ্ধান্ত নিলেন নাকি? তাহলে কি এই অনেকে বলেন যে এটা সিদ্ধান্ত নেওয়ারই কথা ছিল, নিতে চাচ্ছিলেন, এটা দিয়ে একটা তাদেরকে বলা হলো যে, এবং কখন ঘোষণা করা হলো? আপনি তো মিডিয়াতে কাজ করেন, কখন ঘোষণা করেছে? রাত্রে 10:30 11টার সময় হঠাৎ করে একটা ঘোষণা দিলেন হাসনাত আব্দুল্লাহ, হঠাৎ করে একটা SMS, এবং আমি ওই SMSটা ফলো করতে পেরেছিলাম ফেসবুক পোস্টের মধ্যে। এবং পরে ফেসবুক পোস্টে SMS প্রথমে তার লোকদের কাছে দেওয়া হলো যে আমরা আজকে এই আন্দোলন শুরু করব। কোনো মানে পূর্ব ঘোষণা ছাড়াই তো তারা চলে গেলেন রাত্রেবেলা, সারা রাত ওখানে অবস্থান করলেন, পরের দিন মঞ্চ করলেন। তা এই যে এই সব বিষয়ে সরকারকে তো একদম পরিষ্কার থাকতে হবে। কিন্তু জনাব আবু আলম শহীদ খান, এই যে নানামুখী সংকটের ভিড়ে আমরা কি সংস্কার কিংবা নির্বাচনের আলোচনা থেকে পিছিয়ে যাচ্ছি কিনা, সেই আলোচনায় ফিরতে চাই পরবর্তী অংশে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আবু আলম শহীদ খান, যে আলোচনায় আমরা ছিলাম, সংস্কার এবং নির্বাচনের আলোচনা থেকে আমরা পিছিয়ে পড়ছি কিনা, যেমনটি আমি বলতে পারি যে 35টি রাজনৈতিক দল মতামত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন, এবং জাতীয় ঐকমত্য কমিশনকে তো ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বেশ কিছুদিন ধরে কাজ করছে। তারা বলছে যে জুলাই চার্টারের আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু যেমনটি আসলে বিএনপির তরফ থেকে বলা হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। এখনো কাউকে আমরা বাংলাদেশের মালিকানা দেয়নি যে আগামীর বাংলাদেশের সংস্কার করবে, এমনটি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজনৈতিক চাপেই কি আসলে সংস্কার বাস্তবায়নের পথ রুদ্ধ হচ্ছে কিনা? না দেখেন, সংস্কার নিয়ে তো আমরা অনেক আলোচনা করেছি, এবং সংস্কার এখন মোটামুটি টপ আলোচনা। সংস্কার এবং ওই যে রাজনৈতিক বন্দোবস্ত, এগুলো টপ আলোচনা। তো এগুলো নিয়ে তো আমরা অনেক আলোচনা করছি এবং আলোচনা হচ্ছে। সংস্কারের ব্যাপারে তো পরিষ্কার কথা হলো যে সংস্কার তো অনাদিকাল ধরে চলবে, অনন্তকাল চলবে। সংস্কার কখনই বন্ধ হবে না। যতদিন মানব সভ্যতা থাকবে বা এই পৃথিবী থাকবে, ততদিন সব দেশেই সংস্কার চলবে।
তা এখন আপনার দেশে যে সংস্কার, হ্যাঁ অনেক দিন বাংলাদেশে 54 বছর হয়তো আমরা সংস্কার করতে পারিনি, অথবা গত 15 বছরে এমন কিছু ঘটেছে যার জন্য অনেক সংস্কার করা একেবারে জরুরি হয়ে পড়েছে। তো সেই সংস্কারগুলো আপনি ঠিক করতে হবে যে আমরা কি কি সংস্কার করতে হবে আমাদের রাষ্ট্রে। যে একটু আগে যেটা বললাম যে শুধু একটা রাজনৈতিক সরকার আসলেই কি আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারবো কিনা, এই যে মানুষ সত্তা হবে কিনা, হলগুলো দখলবাজদের হাতে থাকবে কিনা, অনেক ঝামেলা। তো গত 15 বছরে যে স্বৈর শাসন আমরা দেখেছি এবং সেটার যে বিভিন্ন অফশোর্সগুলো দেখেছি, সেগুলোকে আপনার বন্ধ করতে হবে এই সংস্কার। এবং একটা নির্বাচন, যেটা ভালো নির্বাচন করা, ভালো নির্বাচন কিভাবে করা যায়, ভালো নির্বাচনের জন্য কিন্তু সরকারের সদিচ্ছাই যথেষ্ট, অন্য কিছু আর করতে হয় না। এটা প্রমাণ আছে বাংলাদেশে। নির্বাচন কেন্দ্রিক সংস্কারের প্রয়োজন নয়, নির্বাচন কেন্দ্রিক সংস্কারের অত প্রয়োজন নেই। আমাদের যে নির্বাচনী আইন 111 সরকার যখন আসছিল, সেটাকে আমি সমালোচনা করি বা কি পছন্দ করি বা না করি, কিন্তু তারা যে নির্বাচনী বিধিবিধান করে গেছে যথেষ্ট ভালো বিধিবিধান করে গেছে। এবং সেখানে হলো যে আপনি যা বিধিবিধান আছে এটা প্রয়োগ করা। আপনি নির্বাচন কেন্দ্রে ভোটাররা ঠিকমতো যেতে পারবে কিনা, ভোটের বাক্স ছিনতাই হবে না, ভোটের বাক্স কেউ ভর্তি করবে না, রাতের বেলা ভোট হবে না, ভোটার নির্বিঘ্নে যাবেন, শান্তিপূর্ণভাবে যাবেন, ভোট দিবেন, আনন্দের সাথে ফিরে আসবেন। এবং ওই ভোট কেন্দ্রে ভোটের রেজাল্টটা ঘোষণা করতে হবে, জনগণ যেটা চায় সেটাই হলো নির্বাচন। এবং ওই নির্বাচন করার জন্য যে আমাদের যে শক্তি আছে, 12 লক্ষ সরকারি কর্মচারী এখানে কাজ করে, সরকারি বেসরকারিও প্রয়োজন হয়। তো সেখানে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে থাকেন তারা ঠিকমতো দায়িত্ব পালন করবেন, যারা ভোটের সাথে যুক্ত থাকবেন তারা তাদের দায়িত্ব পালন করবেন। এটা যদি সরকার সদিচ্ছা থাকে তাহলে সরকার এটা নিশ্চিত করতে পারে, সরকারকে নিশ্চিত করতে হবে এটা। আর যদি আপনি এটা নিশ্চিত করতে চান না, তারপরে আপনি মিডিয়াকে স্বাধীনতা দেন, মিডিয়া সব জায়গায় ঘুরতে পারবে, মিডিয়া যে কোনো রিপোর্ট করতে পারবে, আপনি সিসিটিভি লাগান, আরও কিছু কিছু জিনিস করতে পারেন। ওটা হলো বড় আমূল সংস্কারের কোনো প্রয়োজন নাই। সুতরাং আপনি একটা নির্বাচনের জন্য একেবারে ওয়েট করতে হবে, সব সংস্কার একসাথে শেষ করব তারপরে নির্বাচন করব, এরকম না। যেমন ধরেন যে সংস্কারে কি কথা আসছে, একটা দ্বৈত কক্ষ চিন্তা করা হচ্ছে, আপনি কি এটা এখন করতে পারবেন নাকি? এটা সম্ভব না। তো আমাদের কনস্টিটিউশন আছে, তো সেই কনস্টিটিউশন তো আপনি বাদ দিলে তো কোনো কিছুই থাকবে না নির্বাচনে। তো দ্বিকক্ষ পরে হবে, আমরা অ্যাগ্রি করি যে ইয়েস আমরা সবাই, সব দল যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবো, ওই এলএফের মতো আর কি। যদি আমি এলএফও বলতে চাই না এটাকে, আমি একটা অভ্যুত্থানের মধ্যে যে একটা সরকার গঠিত হয়েছে, আমি এটাকে বলি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আলাপ আলোচনার ভিত্তিতে করতে চাচ্ছি। তো আমরা একটা করে রাখি যে এটা আমরা করব ভবিষ্যতে। আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটা নিয়ে অনেক আলোচনা আছে। এটা কি চালু করা সম্ভব হবে নাকি? হবে না। কারণ হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি চালু করে দেই আমরা, তাহলে যে কোনো দলকে সরকার ফর্ম করার জন্য কমপক্ষে 50% ভোট পেতে হবে। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে 2-1 ছাড়া আর কেউ কখনো 50% ভোট পায়নি। সো তাহলে তো সরকারই গঠন হবে না। তো এগুলো বিষয় আছে যেগুলো আলাপ আলোচনা করতে হবে এবং যেগুলোর ব্যাপারে কথা হবে। যেমন ধরেন হতে পারে যে আমরা একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ হবে, সেখানকার যে আসনগুলো থাকবে তার একটা 1/3 বা 2/3 আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিয়ে শুরু করতে পারি, দেখার জন্য যে এটা ইম্প্যাক্টটা কী হয়। তো এরকম আমি অনেক সংস্কার নিয়ে কথা বলতে পারি, সেটা তো আর শেষ করা যাবে না। সুতরাং আপনি সংস্কার যেগুলো জরুরি, একেবারে জরুরি, সেই সংস্কার। ধন্যবাদ জানাচ্ছি জনাব আবু আলম শহীদ খান। সুলতান মাহমুদ, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে আমরা নানামুখী অভিযোগ শুনছি, তারা ষড়যন্ত্রের অভিযোগ করছে। এখন রাজনৈতিক দলগুলোকে প্রায়ই বলতে শোনা যায়, বিশেষ করে বিএনপিকে, যে নির্বাচন আদৌ হবে কিনা, এই শঙ্কা তাদের মনে কেন? ধন্যবাদ। একটু আগে যিনি বলছিলেন যে আমি সংস্কার ইস্যু থেকে আসি, দেখেন কারা সংস্কার চাইছে, কিভাবে সংস্কার চাইছে, সংস্কারের মধ্যে কি কি আনতে চাইছে, এই বিষয়গুলোকে যদি একটু পুঙ্খানু বিশ্লেষণ করা যায় তাহলেই দেখতে পারবেন যে একটি পক্ষ অনির্বাচিত সরকারকে বা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখে তারা তাদের যত ধরনের লক্ষ্য আছে এবং অগণতান্ত্রিক লক্ষ্য, গণতান্ত্রিক লক্ষ্য না, সেগুলোকে অ্যাচিভ করতে চায়। আর যারা তড়িঘড়ি করে নির্বাচন চায়, আমি জানি না তড়িঘড়ি কোন সময়টাকে তড়িঘড়ি বলা হয়, এবং সংস্কার বলতে আমূল সংস্কার এই সরকারের ভেতর থেকে কিন্তু বলা হয়েছে। বিজ্ঞ যারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে অনেক মেধার স্বাক্ষর রেখেছেন তাদের কর্মজীবনে, তাদের ভেতর থেকে বারবার বলা হয়েছে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া, এবং সেটি একটি রোডম্যাপও, ইনিশিয়াল রোডম্যাপ ঘোষণা তারা বিভিন্ন সভা সেমিনারে বলেছেন। এবং সেখানটাতে কিন্তু তারা বলেছেন যে সংস্কার যেটি শহীদ ভাই বলছিলেন যে এটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এখানে সরকার সংস্কার করবে,
সংস্কারের 3টি ধাপ, একটি হলো শর্ট টার্ম, একটি মিড টার্ম, একটি লং টার্ম। এই সরকারের কাজ হচ্ছে শর্ট টার্ম সংস্কার যেগুলো দরকার, যেটি নির্বাচন কমিশন উনি বলছিলেন কোনো সংস্কার দরকার নেই। গত 15 বছরে যে নির্বাচন 2008-এর কমিশন যে নির্বাচন করেছে তারপরেও কিন্তু সংস্কার হয়েছে। 18 বার নির্বাচনী আইন সংশোধন হয়েছে, 18 বার। তো সেই সীমানা পুনর্নির্ধারণ নিয়েই তো একটি বড় ক্যাচাল রয়ে গেছে। গত 8-এর যে সীমানা নির্ধারণ হয়েছে সেখানটাতে, সেইখানে সংস্কার, নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ এবং উৎসব মুখর করতে হলে আরেকটি জায়গায়, 2টি জায়গায় হাত দিতে লাগবে। তার একটি হলো ল অ্যান্ড অর্ডার, যারা ইমপ্লিমেন্টেশনে থাকবে সেখানে একটি বড় ধরনের পরিবর্তন, কাকে কোথায় দিবে, অতীত রেকর্ড কার কী, সেটি একটি ডিসিশন নেয়। আরেকটা হলো উনি যেটি বলছিলেন যে প্রশাসন যন্ত্র, আমরা বিউরোক্রেসি বা আমলাতন্ত্র যেটাকে বলি, বিশেষ করে মাঠ প্রশাসন থেকেই নির্বাচনটাকে করা হয় বা দায়িত্ব পড়ে তাদের, সেই মাঠ প্রশাসনে একটি সংস্কার। কারণ গত 15 বছরে আমাদের রাষ্ট্রীয় কাঠামোর যে পিলার বা খুঁটি আমরা যেটাই বলি না কেন, সেগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এগুলোকে একদিনে আপনি আবার সেই পিলারগুলোকে, এই স্তম্ভগুলোকে একদিনে দাঁড় করাতে পারবেন না। এটি ধীরে ধীরে এটিকে টেকসই মজবুত ভিত্তির উপরে দাঁড় করাতে এটিকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যেতে লাগবে। সেই জন্যই এখন যেটি দরকার, এই যেগুলো না হলেই নয়, যে কারণে যে নির্বাচনগুলো, আগের যে নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে, সেই প্রশ্নবিদ্ধ যাতে না হয় সেটি হলো, সেই কাজগুলো করাই হলো শর্ট টার্মের কাজ, যেটি সরকারের মধ্য থেকে বলা হয়েছে আমরা স্বল্পমেয়াদী কাজগুলো করব এবং নির্বাচিত সরকার এসে যে কাজগুলো করবে তার জন্য আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাব। এই ফুটপ্রিন্টটা তৈরি করা আর স্বল্প মেয়াদের যে সংস্কারগুলো দরকার সেটি করেই কিন্তু নির্বাচন যেতে পারে। ধন্যবাদ জানাচ্ছি জনাব সুলতান মাহমুদ, ধন্যবাদ জানাচ্ছি আবু আলম শহীদ খান আপনাকে। শেষ করছি দেশবন্ধুর আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।